রাজশাহী কলেজ ফেসবুক পেজে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা রেখে আমরা জানো তোমরা যে বিগত ক্লাসে আমি অষ্টম অধ্যায় এর ওপর ক্লাস নিচ্ছিলাম এবং প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজকে অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিব। সেটা মেইনলি হচ্ছে আমাদের ক্লাসটি হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণের উপর ক্লাস। এই স্লাইড ঠিক করো। ওকে, আসছে। ওকে, আমরা এই অষ্টম অধ্যায়ে আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণের উপর ক্লাস নিচ্ছিলাম। দেখো, সাথে আছি আমি, আর এটার আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দুটো বিষয় নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। একটি হলো যে আগের ক্লাসের সাথে মিল রেখে বিভিন্ন পদ্ধতিতে যে আমাদের মজুদ পণ্য মূল্যায়ন করা যায়, সেই আমরা গত ক্লাসে ফিফো পদ্ধতিতে কিভাবে মজুদ পণ্য মূল্যায়ন করা যায় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা আরো একটা যে পদ্ধতি রয়েছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, সেই মেথডে কিভাবে মজুদ পণ্য মূল্যায়ন করতে পারবো সেটা আলোচনা করার পরে আমরা অবশ্যই প্রশ্নের সমাধানে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা আগের পণ্যটা আগে বিক্রি করার কথাই ছিল যে আমি যখন পণ্য বিক্রি বা ইস্যু করব, সেই বিক্রি বা ইস্যু করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোন পণ্যটা আমরা আগে কিনেছি সেটা আগে বিক্রি করে দিব। কিন্তু যখনই আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে যাব, তখনই কিন্তু মনে রাখতে হবে যে এই মেথডে যে পণ্যটা তুমি সর্বশেষ কিনবে সেই পণ্যটাকে তুমি আগে বিক্রি করে দিবে। মূলত এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে তোমার গোডাউনে তুমি যেই দিনে পণ্যটা বিক্রি করবে, সেই দিনে তোমার গোডাউনে যে পণ্যটা সর্বশেষ এসেছে সেই পণ্যটাকে কিন্তু আগে বিক্রি করে দিতে হবে। তাছাড়া কিন্তু আর কিছু নাই। সাধারণত একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে দেখো, মনে করো তোমার তিনটা রেটের তোমার কাছে পণ্য আছে। একটা হচ্ছে 15, একটা 20, আর একটা হচ্ছে 25 টাকা রেটের পণ্য আছে। মনে করো যে আমাদের তিনটা রেটের পণ্য আছে আমাদের হাতে, আমাদের গোডাউনে। একটা হচ্ছে 15 টাকা, একটা 20 টাকা, আর একটা 25 টাকা রেটের পণ্য। যদি এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, তাহলে তুমি কি করবা? প্রথমকার পণ্যগুলো আগে বিক্রি করে দিবা। তাহলে তোমার হাতে থাকবে কি? লাস্টের পণ্যটা। বাট অন দি আদার হ্যান্ড, যদি এটা আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট হয়, তাহলে তুমি কি করবা? দেখো, যে শেষ পণ্যটা তুমি আগে বিক্রি করে দিবা। অর্থাৎ প্রথমে তুমি 25 টাকা রেট বিক্রি করবা, তারপরে 20 টাকা রেটের পণ্য বিক্রি করবা, তারপরে তোমার যদি আরো দরকার হয় তখন তুমি প্রথমের পণ্যতে হাত দিবা। ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি মূল বিষয়। তো সবচেয়ে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে সাধারণত ফিফো এবং লিফো সব জায়গাতে কিন্তু আমরা ইউজ করতে পারি না। যদি প্রশ্নে আমাদের উল্লেখ করা থাকে যে অর্থাৎ একটা পদ্ধতির কথা লেখা থাকে, তখন আমরা সেই পদ্ধতিতে অঙ্ক সমাধান করব। কিন্তু যখন কোনো মানে পদ্ধতি, যে কোন পদ্ধতিতে আমাকে মাল খতিয়ান তৈরি করতে হবে, এর কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই, তখন কিন্তু আমাকে মূল্য স্তরের উপর বেসিস করে কিন্তু আমাকে পদ্ধতিটা নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো, যদি আমাদের মূল্য স্তরটা ক্রমবর্ধমান হয়, দেখো 15, 20, 25 মানে কি? ক্রমবর্ধমান, একের পর এটা কি হচ্ছে? এক বাড়ছেই। সো এরকম বাড়তি মূল্য স্তরের ক্ষেত্রে বা উঠতি বা সবসময় মানে দাম বেড়ে যাচ্ছে এমন মূল্য স্তরের ক্ষেত্রে আমরা সাধারণত লিফো পদ্ধতি ইউজ করে থাকি। আর যখন মূল্য স্তর আস্তে আস্তে কি হয়ে যায়? কমতে থাকে, অর্থাৎ ক্রমহ্রাসমান মূল্য স্তরের ক্ষেত্রে আমরা, ক্রমহ্রাসমান মানে কি? মনে করো যে প্রথমকার পণ্য আমি 25 টাকা দিয়ে কিনেছিলাম, তারপরে কিনেছি 20 টাকা দিয়ে, তারপরে কিনেছি 15 টাকা দিয়ে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি? ফিফো মেথড। আমরা কেন লিফো মেথড ইউজ করি আর কেন ফিফো মেথড ইউজ করি, এটা তোমরা একটু ক্লাসের একটু পরে তোমরা জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা আজকে যে কিভাবে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে আমাদের অঙ্কের সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথম অঙ্কটা আমাদের যে নিলয়ের মে মাসের মজুদ সংক্রান্ত মানে তথ্য নিচে দেয়া আছে। এখানে মে মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল 500 একক, তারপরে প্রতি একক 10 টাকা করে ছিল। তারপরে মে 5 তারিখে ক্রয় ছিল 800 একক, প্রতি একক 12 টাকা করে ছিল। মের 8 তারিখে মাল ইস্যু করেছিলাম আমরা 700 একক, কিন্তু এখানে কোনো রেট দেয়া নেই। এটা হচ্ছে এই অঙ্কের ক্যারিশমা, যে যখনই তুমি পণ্য ইস্যু করবা তখন কিন্তু কোনো রেট দেওয়া থাকবে না। বিকজ যে তুমি যখন ইস্যু করছো তখন কোন মেথডে তুমি পণ্যটা ইস্যু করছো, যে প্রথমে যে পণ্যটা এসেছিল সেটা আগে বিক্রি করে দিবা, নাকি শেষে যে পণ্যটা এসেছিল সেটা আগে বিক্রি করে দিবা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মূল বিষয়। এরপরে দেখো, মে 10 তারিখে আবার ক্রয় আছে কত? 400 একক, প্রতি একক 14 টাকা করে। তারপরে আবারও ইস্যু করেছি কত? 900 একক। 900 একক আমরা এখানে আবার টাকা আমাদের দেয়া নাই যে কত করে আমরা ইস্যু করেছি। এটাও ডিপেন্ড করবে কার উপর, যে আমরা কোন পদ্ধতিতে
আমরা এই মজুদ পণ্যটা ইস্যু করছি সেই পদ্ধতির উপর। তো দেখো এখানে বলে দিয়েছে যে লিফো পদ্ধতি ব্যবহার করে একটি মাল খতিয়ান তৈরি করতে হবে। আমরা গতদিনে দেখেছিলাম যে কিভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউটে মাল খতিয়ান তৈরি করে, আমরা আজকে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে কিভাবে মাল খতিয়ান তৈরি করে সেই বিষয়টা আমরা আজকে দেখব সুপ্রিয় শিক্ষার্থী। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমাদের মাল খতিয়ান তৈরি করতে হলে আমাদের স্পেসিফিক একটা ঘর রয়েছে, সেই ঘরটা আমরা একটু আঁকবো। দেখো সেটা হচ্ছে, দেখো প্রথমেই ওই প্রতিষ্ঠানের আগে নাম লিখে নিবা। কি আছে এখানে? নিলয়ের। নিলয়ের এখানে লিখবা মাল খতিয়ান। নিলয়ের মাল খতিয়ান। এই মাল খতিয়ান করার সময় একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই মাল খতিয়ানের কিছু সুনির্দিষ্ট বিষয় আছে, যেমন পণ্যের সর্বোচ্চ মাত্রা। এগুলা লিখতে হয় না, কেননা আমাদের প্রশ্নে কিন্তু এত ডিটেইলসে ইনফরমেশন দেওয়া থাকে না। তারপরে একটু শেখানোর জন্য দেখো সর্বোচ্চ মাত্রা, এখানে কিন্তু সর্বনিম্ন মাত্রা দেয়া থাকে, তারপরে দেয়া থাকে পুনঃফরমায়েশ মাত্রা। পুনঃফরমায়েশ স্তর বা পুনঃফরমায়েশ মাত্রা। এই পাশে দেয়া থাকে যে মালের নাম, তারপরে বিন নং দেয়া থাকে, ঠিক আছে? এরকম করে আরো অনেকগুলো নম্বর দেয়া থাকে, ঠিক আছে? তো ঘরটা হচ্ছে মেইনলি আমাদের মনে রাখবা যে অনেক বড় একটা ঘর হবে, তোমরা জানো এটা, যে প্রথমে আমাদের তারিখ থাকে। কি থাকে? তারিখ। তারপরে আমাদের থাকবে কি? বিবরণ। ওকে, সো বিবরণ। তারিখ বিবরণের পরে এই ঘরটাকে আমরা তিনটি মেইন ভাবে আমরা কি করে নিব? সেগ্রিগেট করে নিব, আলাদা আলাদা করে নিব, ঠিক আছে? তো দেখো তিনটা ভাগে যদি আমি সেগ্রিগেট করি তাহলে এরকম হবে 1 2 আর এটা হচ্ছে 3। তো এই ঘরটাকে যদি আমরা আবার সাব ঘরে রূপান্তর করি তাহলে দেখো এরকম করে হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তারিখ বিবরণ, তারপরে যে ঘরটা হবে সেটা হচ্ছে আগমন। এই আগমনকে আমরা আবার ক্রয় বলতে পারি, ঠিক আছে? ক্রয়, আগমন এগুলো কিন্তু সবগুলো একই। তারপরে দেখো এরপরেরটা হচ্ছে নির্গমন, বা এটাকে আমরা বিক্রয় বা ইস্যু বলতে পারি, বিক্রয় বা ইস্যু বলতে পারি। সো আগমনের ঘর, নির্গমনের ঘর। এই আগমন আর নির্গমনের এখানে আমাদের যদি একটু প্লাস মাইনাস করি তাহলে আমরা ব্যালেন্স পাই। কি পাই? ব্যালেন্স পাই। মানে ব্যালেন্স মানে জের পাবো, ঠিক আছে? সেই জেরটা আমরা ওখানে লিখবো। এখন মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা মূল ঘরের আবার তিনটা করে সাব ঘর রয়েছে, ঠিক আছে? সাব ঘরগুলো কি কি দেখো, একটা হচ্ছে মালের একক, একটা হচ্ছে দর, আর একটা হচ্ছে টাকা। আবার নির্গমনের ক্ষেত্রেও মালের একক লাগবে, তারপরে মালের দর লাগবে, আর মালের কি লাগবে? টাকা লাগবে। সো মালের একক, দর এবং টাকা, এটা হচ্ছে কিন্তু আমাদের বেসিক্যালি এই ঘর। তো একক, দর এবং টাকা। তো দেখো তাহলে আমরা একটা মাল খতিয়ানের একটা বিশাল একটা ঘর আমরা টেনে ফেলেছি। তোমরা একটু যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, যে এখানে ছিল কি? নিলয়ের ছিল, তো নিলয়, অথবা কোনো প্রতিষ্ঠানের নাম থাকলে সেই নামটা লিখবা। এরপরে দেখো এটা কি তৈরি করছি? আমরা মাল খতিয়ান লিখছি। এখন মাল খতিয়ান করার সময় অবশ্যই তুমি মাল খতিয়ানের নিচে এখানে পদ্ধতিটা কিন্তু উল্লেখ করে দিবে, যে কোন পদ্ধতিতে তুমি স্টোর লেজার বা মাল খতিয়ান তৈরি করছো। এখানে বলেছে কি? লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট, এই মেথডে আমরা কিন্তু মাল খতিয়ান তৈরি করছি। এখন এই মাল খতিয়ানের দেখো ডান পাশে এদিকে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা আর পুনঃফরমায়েশ মাত্রা লিখতে হয়। এগুলোর ইনফরমেশন পরীক্ষায় মানে আমাদের প্রশ্নে থাকে না, বাট আমাদের এটা নিয়ম, একটা মাল খতিয়ান তৈরি করার নিয়ম। আর এখানে থাকবে মালের বিবরণ, মালের বিন নং, তারপরে আরো যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সেগুলো এখানে লিখবো। আর মূল যেটা ঘর সেখানে আসলে দেখো এইদিকে পাবা তুমি তারিখ, তারপরে পাবা কি? বিবরণ, তারপরে আগমনের ঘর, নির্গমনের ঘর এবং ব্যালেন্সের ঘর, ঠিক আছে? আগমনের ঘরে সবসময় মনে রাখবা যে পণ্য ক্রয় করলে অথবা পণ্য কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠানে আসলেই কিন্তু আমাদের, অথবা পণ্য কোনো না কোনো ভাবে গোডাউনে আসলে, গোডাউনে প্রবেশ করলেই কিন্তু সেটা আগমনের ঘরে আসবে, এবং কত একক পণ্য আসলো, কত টাকা করে দরে আসলো এবং কত টাকার মোট পণ্য হলো, এটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। একইভাবে যখন আমরা নির্গমন বা ইস্যু বা বিক্রয় করব তখন কিন্তু একইভাবে আমাদের কত একক পণ্য বিক্রি করছি বা ইস্যু করছি, কত টাকা করে পণ্য আমি বিক্রি করছি, আর মোট কত টাকার পণ্য বিক্রি করছি, এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তারপরে এই আগমন আর নির্গমনের যেই পার্থক্য সেটা কিন্তু আমরা এখানে ব্যালেন্সের ঘরে আমরা দেখিয়ে
দেব সুপ্রিয় শিক্ষার্থী। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের মাল খতিয়ানের মূল ঘর। আমরা আস্তে আস্তে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তোমরা দেখবা খুবই সহজ অঙ্ক। এবং এই অঙ্কে এই চ্যাপ্টারে কিন্তু খুব বেশি সময় দেওয়ার দরকার নেই এবং আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করে ফেলবো। তো দেখো এখানে শুরুতেই আমাদের এখানে দেখো যে মের 1 তারিখ আছে, মে মাসের কয় তারিখ আছে? 1 তারিখ। ওকে, মে মাসের 1 তারিখে দেখো দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য কত? 500 একক, প্রতি একক 10 টাকা করে। সো এটা মজুদ পণ্যের প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের মানে কিন্তু মনে রাখতে হবে যে এটা ব্যালেন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যালেন্স দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এটাকে ব্যালেন্স বিডি লিখতে পারি, অথবা আমরা যদি মনে করি যে এটাকে প্রারম্ভিক জের লিখবো তাও লিখতে পারি, নো প্রবলেম, তুমি যে কোনো ভাবে এটা লিখতে পারো। সো ব্যালেন্স বিডি, তাহলে ব্যালেন্স বিডি দেখো তো কত আছে? 500 একক পণ্য। সো ব্যালেন্সের ঘরে লিখবো কত? 500 একক পণ্য। কয় টাকা করে আছে আমাদের এখানে? 10 টাকা করে আছে। তাহলে মোট পণ্যের দাম কত হবে? 5000 টাকা। সো 500 একক পণ্য 10 টাকা করে, 5000 টাকা আমাদের ব্যালেন্স রয়েছে। এরপরে আমরা যখন মের 5 তারিখে যাব, দেখো মের 5 তারিখ কি আছে? মের 5 তারিখে দেখো ক্রয় 800 একক, প্রতি একক 12 টাকা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এখানে কি করছি? আমি পণ্য ক্রয় করেছি। তাহলে ক্রয় যদি করি তাহলে সেই কাঁচামাল বা ওই পণ্যটা কি আমাদের প্রতিষ্ঠানে এসেছে, আমাদের গোডাউনে এসেছে। সো গোডাউনে নিশ্চয়ই তাহলে আগমনের কলামে আমাদের দেখাতে হবে, প্রথমে আগমনের কলামে। সো এখানে যদি আগমনের কলামে দেখায় তাহলে কত একক পণ্য আমি ক্রয় করেছি? 800 একক পণ্য ক্রয় করেছি। কত টাকা করে ক্রয় করেছি? 12 টাকা করে। সো 12 টাকা করে। এখন দেখো 800 গুণন 12 হলে হয় 9600 টাকা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের আগে থেকে ছিল 500 একক 10 টাকা করে 5000 টাকার পণ্য। পরের দিনে আমার এই ব্যালেন্সটা কিন্তু আবার নেমে যাবে, বিকজ আমরা অলওয়েজ ফলো করি কি বলতো? অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। আর অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে কিন্তু সবসময় কিন্তু আমাদের এই মাল খতিয়ানটাকে কি করতে হবে? আপ টু ডেট রাখতে হবে। তাহলে দেখো আগে ছিল 500 একক পণ্য 10 টাকা করে 5000 টাকা, এটা আবার পরের দিনে কি ব্যালেন্স অর্থাৎ নেমে যাবে 500 একক 10 টাকা করে 5000। এখন মজার বিষয় হচ্ছে যে তুমি তো আরো 800 একক পণ্য কিনেছো, তাহলে নিশ্চয়ই এই 800 একক পণ্যটা কি আমার ব্যালেন্সের ঘরে গিয়ে যোগ হবে। ব্যালেন্সের ঘরে গিয়ে কি হবে? যোগ হবে। কিন্তু যোগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি ফিফো বা লিফো মেথডে যদি অঙ্ক সমাধান করো তাহলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে পণ্যটা আমার ব্যালেন্সে আছে সেই পণ্যটার রেট কত, আর যে পণ্যটা আমি কিনছি সেইটার রেট কত। এটা রেট কি আলাদা নাকি একই? যদি একই রেট হয় তাহলে যোগ করে দিব সরাসরি ওর সাথে গিয়ে, নো প্রবলেম। কিন্তু রেট যদি আলাদা হয় তার মানে বুঝতে হবে পণ্যটাও তোমার আলাদা আলাদা ভাবে রেকর্ড করতে হবে, বিকজ তুমি লিফো বা ফিফো মেথড ইউজ করছো। তো আমি আবারও বলছি যে লিফো বা ফিফো মেথড যখন ইউজ করবা তখনই কিন্তু পণ্যের রেট আলাদা মানেই পণ্যটা কি আলাদা। তাহলে দেখো এখানে আমাদের শুরুতে 500 একক 10 টাকা করে 5000 টাকার পণ্য ছিল, তার সাথে আরো 800 একক গিয়ে আমার গোডাউনে ফিল আপ হবে। ফিল আপ হলে কি হবে? দেখো 800 একক কয় টাকা করে হবে? 12 টাকা করে হবে। সো 8 বারাং কত হবে? 9600 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি কিন্তু এই 500 সাথে 800 একক যোগ করে দেইনি, 8 5 1300 একক করি নাই। ঠিক আছে, কেন করি নাই? বিকজ এই 500 এককের দাম হচ্ছে 10 টাকা করে, কিন্তু এই 800 এককের দাম হচ্ছে 12 টাকা করে। ফিফো এবং লিফো পদ্ধতিতে মনে রাখবা, ফিফো এবং লিফো পদ্ধতি ওয়েটেড এভারেজ বা এভারেজ পদ্ধতি নয়। ফিফো এবং লিফো পদ্ধতিতে অবশ্যই পণ্যের রেট আলাদা মানেই কিন্তু পণ্যটাও আলাদা, আলাদা আলাদা ভাবে আমাদের এখানে সংরক্ষণ করতে হবে। সো আমরা এখানে পেয়েছি কত? 500 একক 10 টাকা করে 5000 আর 800 একক 12 টাকা করে 9600। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো 5 তারিখের পরে আমাদের 8 তারিখে আছে কি? ইস্যু আছে। 8 তারিখে আছে ইস্যু। তো ইস্যু করব কত? 700 একক। এখন 700 একক আমরা যখন ইস্যু করব তখন সবসময় খেয়াল করো, ইস্যু মানে কি? বিক্রয়। বিক্রয় মানে কি? আমার গোডাউনে আর পণ্য থাকছে না, তার মানে পণ্যটা চলে যাচ্ছে। আর চলে যাওয়া মানে কি? এই ইস্যুটা আমার কোথায় যাবে? নির্গমনের ঘরে যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে খেয়াল করো যে আমরা ইস্যু দিব কোথায়? নির্গমনের ঘরে। তাহলে নির্গমনের ঘরে যখন দেব তখন খেয়াল রাখবো যে আমি কত একক ইস্যু করব। তাহলে আমি এখানে ইস্যু করছি কত? 700 একক পণ্য ইস্যু করছি। তাহলে ইস্যুর ঘরে তুমি নির্গমনের ঘরে 700 একক দাও। এখন দেখতে হবে যে কোন মেথডে ইউজ করছি, আমি কি লাস্ট ইন ফার্স্ট আউট নাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমাদের দেখো অঙ্কে বলাই ছিল যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে যে পণ্যটা আসছে সেই পণ্যটা আগে বিক্রি করে দিব। তাহলে যেই ডেটে তুমি ইস্যু করছো ঠিক তার আগের দিনে তুমি ব্যালেন্স কলামে চলে যাবা। ব্যালেন্স কলামে গিয়ে দেখো তো এখানে
কয়টা রেটের পণ্য আছে, এখানে দুটো রেটের পণ্য আছে, একটা 10 টাকা একটা 12 টাকা। এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন রেটের পণ্যটা শেষে আসছে। দেখো নিশ্চয়ই এই 800 একক আসছে 12 টাকা করে, এটাই আমাদের সর্বশেষ আসছে। তাহলে লিফো মেথড যদি ইউজ করি তাহলে এই 800 একক থেকে আমরা 700 একক পণ্য দিতে পারবো তো? অবশ্যই পারবো। সো আমরা এই 800 থেকে 700 একক পণ্য ইস্যু করে দেব। কয় টাকা করে? 12 টাকা করে। তাহলে 7 বারাং কত হবে এখানে? 8400 টাকা। ভালো করে খেয়াল করো, আমি আবারও বলছি, মনে করো বা এখানে দেয়া আছে আমাদের যে 800 একক পণ্য সর্বশেষ আমি কিনেছিলাম 12 টাকা করে, তাহলে সর্বশেষ পণ্যটা এসেছিল কি আমাদের 800 একক। আর আমরা কোন মেথড ইউজ করছি? লিফো। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। সো শেষে যে পণ্যটা এসছে সেটা আমরা আগে বিক্রি করে দেব। তাহলে 700 একক আমি বিক্রি করলাম 12 টাকা করে, তাহলে কত হলো? 8400 টাকা। মজার বিষয় হচ্ছে এখানে যদি 800 একক না থেকে যদি এখানে 600 একক থাকতো তাহলে কি করতাম? দেখো শেষে যে পণ্যটা আমাদের 600 একক, মনে করো 600 একক আছে, তাহলে ওই 600 আগে ইস্যু করতাম 12 টাকা করে, তাহলে আরো 100 লাগতো, সেই 100টা আমরা এই 500-র মধ্যে থেকে ইস্যু করে দিতাম 10 টাকা করে। তাহলে কিন্তু আমরা 700 একক ইস্যু করা হয়ে গেল। মূল কথাটা হচ্ছে যে তুমি যে পরিমাণ ইস্যু করবা সেটা যদি এক লটেই পেয়ে যাও তাহলে সরাসরি সেটা তুমি ইস্যু করে দিবা। কিন্তু সেই লট যদি কাভার না করে, অর্থাৎ দেখা গেল তুমি 700 ইস্যু করবা কিন্তু 12 টাকা রেটে তোমার হাতে পণ্য আছে 600, তখন তুমি আগে 600 দিবা, আগে 600 ইস্যু করবা, দেন তুমি আরো 100 একক এই 10 টাকা রেটেরটা তুমি ইস্যু করবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের সেটা করতে হয়নি, বিকজ এখানে 800 একক পণ্য আমাদের হাতে আছে 12 টাকা করে, তার মধ্যে আমি 700 একক ইস্যু করে দিলাম। তাহলে 12 টাকা করে হলে ইস্যু করলাম কত? 8400 একক। তাহলে ব্যালেন্সের ঘরে এখন যাই, দেখো এই 500 একক কিন্তু আমি এখনো হাত দেই নাই, এই 500 একক। সো 500 এককে হাত দেই নাই, 500 একক রেখে দিলাম 10 টাকা করে, 5000 টাকা। এখন দেখো সেটা হচ্ছে যে এই 800-র মধ্যে অলরেডি 700 একক বিক্রি করে দিয়েছি, তাহলে থাকলো কত একক? 100 একক থাকে। তাহলে হাতে 100 একক থাকে। আর কত টাকা রেট এটা ছিল? 12 টাকা করে। সো এটা কত হবে? 1200 টাকা। এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা কিন্তু এখানেই। এই ক্রয় বা প্রারম্ভিকের ক্ষেত্রে আমাদের কোনো নো প্রবলেম, এখানে ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই রেট দেয়া থাকবে, বাট ইস্যুর ক্ষেত্রে কিন্তু আমাদের রেট দেয়া থাকবে না। ইস্যুর ক্ষেত্রে আমাদেরকে এই যে মেথড অনুযায়ী অঙ্ক করব সেই মেথড অনুযায়ী কিন্তু আমাকে এখানে রেটটা বসাইতে হবে। যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষে যে পণ্যটা আসছে সেটা আগে বিক্রি করে দিব, এই জন্য আমি 12 টাকা করে এখানে বিক্রি করে দিয়েছি, তাহলে হয়ে গিয়েছে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে তোমরা কমেন্ট করবা, যদি ক্লাস দেখে থাকো এই বিষয়। 8 তারিখের পরে দেখো কি আছে? 10 তারিখে গিয়ে আমি আবারও কি করছি? ক্রয় করেছি। সো আর 10 তারিখে আবার ক্রয় করেছি। কত একক ক্রয় করেছি? 400 একক ক্রয় করছি। 400 একক ক্রয় করছি। কত টাকা করে ক্রয় করছি? দেখো 14 টাকা করে ক্রয় করছি। 14 টাকা করে ক্রয় করছি। তাহলে 4/14 কত হয়? 5600। সো 5600 টাকা আমি এখানে ক্রয় দেখালাম। কেন আমি? কারণ ক্রয় করছি মানে আমার গোডাউনে পণ্য এসছে, তাই এটা আগমনের ঘরে আমি 400 একক 14 টাকা করে 4/14 5600 টাকা আমি দেখিয়ে দিলাম। এখন এই পণ্যটা কি আমার ব্যালেন্সে গিয়ে যোগ হবে? তাহলে যোগ যখন করব তখন খেয়াল করে দেখো, আগে থেকে পণ্য আছে 500 একক 10 টাকা করে 5000, আর পণ্য আছে কি 100 একক 12 টাকা করে কত? 1200। আর নতুন করে আবার দেখো তো এইটার রেট কত? 14 টাকা করে। তার মানে কি আগে 10 টাকা 12 টাকা ছিল, এটা 14, তার মানে পণ্যটা কি আলাদা। আমি তো আগেই বলেছি যে যদি ফিফো বা লিফো মেথডে তোমরা অঙ্ক করো তাহলে অবশ্যই খেয়াল রাখবে যে যখন ক্রয় করছো তখন ক্রয়ের রেট আলাদা মানে কিন্তু পণ্য আলাদা, আলাদা আলাদা ভাবে এগুলোকে আমরা ট্রিট করব। ওকে, তাহলে এখানে দেখো এই 400 একক আমরা এখানে দিয়ে দিব 14 টাকা করে, তাহলে 4/14 কত হবে? 5600 টাকা। এখন এটা আমাদের 10 তারিখ শেষ হলো। 10-এর পরে আমরা যদি যাই তাহলে দেখব 10 তারিখ শেষ। এরপরে যাও 10-এর পরে কয় তারিখ আছে আমাদের? 15 তারিখ আছে। 900 একক ইস্যু করছি, খেয়াল করো। তাহলে 15 তারিখে আমি 900 একক ইস্যু করব। খুব ভালো মতো খেয়াল করবে সুপ্রিয় শিক্ষার্থীরা, বিকজ এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে দেখো আমি ইস্যু করছি, ইস্যু মানে কি? বিক্রি করছি বা প্রদান করছি। সেক্ষেত্রে আমাদের কোন ঘরে লিখতে হবে? নির্গমনের ঘরে লিখতে হবে। এখন নির্গমনের ঘরে লেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কত একক ইস্যু করবা? 900 একক। তাহলে 900 একক যদি ইস্যু করো তাহলে খেয়াল করে দেখো ভালো করে, সেটা হচ্ছে যে তুমি লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটা ইউজ করছো। তাহলে সর্বশেষ তোমার ব্যালেন্সে দেখো তো কোন পণ্যটা সবার শেষে আসছে?
এই 400 টাকা করে মানে 400 একক 14 টাকা করে আসছে। সো এইটা তুমি আগে ইস্যু করবা। তাহলে দেখো আগে আমি ইস্যু করব হচ্ছে কত 400 একক 14 টাকা করে, 4×14 = 5600। তাহলে খেয়াল করো আমি কিন্তু মোট ইস্যু করছি 900, তাহলে 900 এর মধ্যে 400 একক ইস্যু করলাম 14 টাকা করে। ওকে, এখনো তো 900 পুরেনি, তাহলে এখন তার আগেরটাতে যাও। আমার হাতে আরো পণ্য আছে, 100 একক পণ্য আছে, তাহলে ওটা আগে ইস্যু করো। 100 একক পণ্য ইস্যু করো কত করে 12 টাকা করে, তাহলে 1200 টাকা। তাহলে 400 আর 100 কত হলো 500 একক কেবল ইস্যু হলো। তাহলে আরো কত একক ইস্যু করতে হবে, আরো 400 একক ইস্যু করতে হবে। তাহলে আর 400 একক আমরা কোথা থেকে ইস্যু করব, এই যে প্রথমটা থেকে ইস্যু করব 500 একক থেকে। করে দাও 500 একক থেকে আর 400 একক ইস্যু করলে 10 টাকা করে হলে কত হয় 4000 টাকা। ভালো করে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, একটু জুম করো, এখানে একটু খেয়াল করো, এখানে যে আমরা মোট 900 একক আমরা বিক্রি করতে চাচ্ছি, তাহলে 900 এককের মধ্যে আমরা দেখব যেদিন বিক্রি করব ঠিক তার আগের দিনে গোডাউনে কয়টা রেটের পণ্য আছে, 3টা। দেখো 500, 100, 400 একক পণ্য 10 টাকা, 12 টাকা, 14 টাকা করে। এই ইস্যু করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এখানে আমরা 900 একক পণ্য ইস্যু করছি, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি শেষের পণ্যটা আগে বিক্রি করব। তাহলে শেষে কোন পণ্যটা এসেছে 400 একক পণ্য এসেছে 14 টাকা করে, তাহলে এটা আগে ইস্যু করো। 400 14 টাকা করে 5600 আগে ইস্যু করলাম। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষের পণ্যগুলো আগে, তাহলে আগে 400 দিয়ে দিলাম। তারপরে কি আছে 100 একক ছিল 12 টাকা করে, তাহলে এটা আগে তুমি এখন ইস্যু করে দাও। 100 একক 12 টাকা করে, তাহলে 1200 দিলাম। তাহলে 400 আর 100 কত হলো 500 একক হলো। তাহলে আরো তো 400 একক ইস্যু করতে হবে। তাহলে সেটা আমরা কোত্থেকে করব, ঠিক এর আগে দেখো কোনটা ছিল 500 একক ছিল, এই 500 এর মধ্যে থেকে আমরা 400 একক ইস্যু করে দিব কত 10 টাকা করে। সো কত হবে 4000 টাকা। তাহলে এখন যদি আমরা ব্যালেন্সটা নির্ণয় করি তাহলে কি হবে, দেখো এই 500 থেকে এই 400 থেকে 400 ইস্যু করে দিয়েছি, এই 100 থেকে 100 ইস্যু করে দিয়েছি, এই 500 থেকে ইস্যু করেছি কত এখানে 400, তাহলে থাকলো কত 100 ইউনিট থাকে। সো 100 ইউনিট থাকে কয় টাকা করে 10 টাকা করে। সো তোমার হাতে থাকবে কত 1000 টাকা। এটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য। কত টাকা থাকলো এখানে 100 ইউনিট থাকলো, কয় টাকা করে থাকলো 10 টাকা করে থাকলো, মোট কত টাকার পণ্য থাকলো 1000 টাকার পণ্য থাকলো। এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, অর্থাৎ আমাদের পরে যে পণ্যটা আসবে সেই পণ্যটা আগে আগে বিক্রি করে দিব। সর্বশেষ যেটা আসছে সেটা আগে বিক্রি করব, ওটা যদি শেষ হয়ে যায় তারপরেরটা বিক্রি করব, তারপরেরটা বিক্রি করব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট। আমি আবারও যদি রিভিউ করি তাহলে দেখব যে ব্যালেন্সের ঘরটা আমরা শুরুতে ব্যালেন্স বিডি হিসাবে আমরা ব্যালেন্সের ঘরে টাকা দেখাবো, থাক। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা প্রতিদিন এটার ব্যালেন্স নামিয়ে দিব, মানে যখনই আমাদের ট্রানজাকশন সংগঠিত হবে সাথে সাথে আমরা নামিয়ে দিব। এরপরে দেখো ক্রয় করেছি 5 তারিখে, ক্রয়টা আগমনের ঘরে দেখিয়ে যে রেটে ক্রয়ের সব সময় রেট দেয়া থাকবে ওই রেটটা আমরা ব্যালেন্সের ঘরে দেখিয়ে দিব। আগে ছিল 510 টাকা করে, পরে আসছে 812 টাকা করে। এরপরে দেখো ইস্যু করছি 8 তারিখে, ইস্যু করছি কত 700 একক। এই 700 একক দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবে যে আমি পণ্যটা কোন মেথড ইউজ করছি, মাল খতিয়ানে লাস্ট এন্ড ফার্স্ট আউট। সো লাস্টে কোন পণ্যটা এসেছে 800 একক পণ্য এসেছে, কয় টাকা করে 12 টাকা করে। তাহলে 8 বারাং 9600 থেকে এই 800 থেকে আমি আগে 700 একক দিয়ে দিলাম। তাহলে 7 বারাং 84 8400 টাকা দিয়ে দিলাম পণ্য। তাহলে আমার ব্যালেন্স কলামে থাকলো কত, দেখো এই 500 এককে কোনো হাত দেয়নি, 500 একক 10 টাকা করে থাকবে, আর 100 একক দিলাম 12 টাকা করে, 1200 টাকা। এই এরপরে দেখো আবার আমি 10 তারিখে আবারও ক্রয় করেছি 400 একক 14 টাকা করে 5600। তাহলে কি হলো, ব্যালেন্স কলামে গিয়ে দেখো আগে থেকে আছে আমার 500 একক 10 টাকা, 100 একক 12 টাকা, আর নতুন করে কিনেছি আরো 400 একক 14 টাকা করে। রেট আলাদা মানেই ফিফো এবং লিফো পদ্ধতির রেট আলাদা মানেই পণ্যটা আলাদা। তোমাকে আলাদা আলাদা ভাবেই তোমাকে ব্যালেন্স কলামে দেখাতে হবে, বিকজ তুমি প্রথমকার পণ্য আগে বিক্রি করবা অথবা লাস্টের পণ্য আগে বিক্রি করবা। এজন্য তোমাকে রেটটা কিন্তু এখানে সুন্দরভাবে আলাদা আলাদা ভাবে উল্লেখ করে দেখাতে হবে। তাহলে দেখো এখানে 500 একক 10 টাকা করে, 100 একক 12 টাকা করে, আর 400 একক 14 টাকা করে ছিল। এরপরে দেখো আমাদের 15 তারিখে ইস্যু ছিল মোট 900 একক। বাট একটা লট থেকে কি 900 একক দেওয়া সম্ভব কিনা তুমি ব্যালেন্স কলামে তাকাও। ব্যালেন্স কলামে দেখবা যে এখানে 400 একক পণ্য আছে 14 টাকা করে। এই পণ্যটা সর্বশেষ এসেছিল। আমরা কোন মেথড ইউজ করছি, লিফো মেথড। সো লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট। সো লাস্ট ইন ফার্স্ট আউটে গেলে শেষের পণ্যটা আগে বিক্রি করব। তাহলে 900 এককের মধ্যে আগে 400 একক বিক্রি করব, তাহলে 14 টাকা করে 5600। তারপরেরটা তার আগে যেটা ছিল সেটা কত 100 একক 12 টাকা করে, সেটা দিলাম। তাহলে 400 আর 100 কত হলো 500 হলো। আমার তো মোট কত একক হতে হবে, মোট হতে হবে 900। তাহলে আরো 400 একক দেখো আমরা এই প্রথমটা থেকে দিয়ে দিব। তাহলে 400 একক 10 টাকা করে হলে 4000 টাকা দিয়ে দিলাম।
তাহলে এখন দেখো আমাদের ব্যালেন্স কলামে যেটা থাকলো, এই 400 আগে অলরেডি ইউজ করে ফেলেছি, এই 100 আমি অলরেডি ইস্যু করে ফেলেছি, আর এই 500 থেকে 400 ইস্যু করলাম, তাহলে আরো 100 একক আমার হাতে থাকে। এই 100 একক 10 টাকা করে 1000 টাকা। সো সমাপনী মজুত পণ্য তোমার হবে 100 একক 10 টাকা করে, মোট কত? 1000 টাকা। এটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের দাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু স্লাইডে আসি। দেখো, মনে রাখবে যে এই লিফো এবং ফিফো পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদেরকে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে, যেমন মাল যদি ফেরত হয় কিংবা ঘাটতি বা উদ্বৃত্ত হয়, তাহলে সেগুলোকে আমরা কিভাবে ট্রিট করব, সেটা আমরা আস্তে আস্তে অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা শিখে যাব। এখন আমি যে বিষয়টা প্রথমেই উত্থাপন করেছিলাম সেটা হচ্ছে যে কখন আমরা লিফো পদ্ধতি ইউজ করব আর কখন ফিফো পদ্ধতি ইউজ করব। যেমন এই অঙ্কে দেখো, এখানে বলেই দেওয়া আছে যে লিফো পদ্ধতি ব্যবহার করে মাল খতিয়ান তৈরি করো। নো প্রবলেম, আমরা লিফো পদ্ধতি ব্যবহার করে ফেললাম। কিন্তু কখনো কখনো অঙ্কের প্রশ্নে, মানে প্রশ্নের অঙ্কে দেখা যাবে যে কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই, তখন তুমি কোন পদ্ধতিতে এই মাল খতিয়ানটা প্রস্তুত করবা। তো মাল খতিয়ান প্রস্তুত করার সময় আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ফিফো এবং লিফোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে ফিফো এবং লিফো সবসময় কিন্তু ব্যবহার করা যায় না। যদি আমাদের বাজারের মূল্যস্তর, ওই পণ্যটার মূল্যস্তর যদি ক্রমবর্ধমান হয়, যেমন এই অঙ্কে যদি আমরা দেখি, দেখো এই অঙ্কে যদি স্লাইডে দেখি, এই অঙ্কে প্রথমে পণ্য ছিল 10 টাকার, তারপরে পণ্য ছিল 12 টাকার, তারপরে পণ্য ছিল কি 14 টাকার। তার মানে কি এই পণ্যটার দাম প্রতিনিয়ত কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রমবর্ধমান মূল্যস্তর। এই ক্রমবর্ধমান যদি মূল্যস্তর হয়, তাহলে অবশ্যই আমাদেরকে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ব্যবহার করতে হবে। পক্ষান্তরে এই মূল্যস্তর যদি আমাদের আস্তে আস্তে ক্রমহ্রাসমান হয় বা দিন দিন কমতে থাকে, এই ক্রমহ্রাসমান যখন হবে তখন কিন্তু আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো মেথড ফলো করে আমাদের মাল খতিয়ান করলে প্রতিষ্ঠান বেশি লাভজনক বা বেশি ভালোভাবে কার্য সম্পাদন করতে পারে। কিন্তু কেন এবং কিভাবে, এর প্রভাবটা কি? যে মূল্যস্তর যখন উঠানামা করে, যখন বাড়তে থাকে, তখন লিফো কেন ইউজ করব? মূল্যস্তর যখন কমতে থাকে তখন কেন আমরা ফিফো পদ্ধতি ব্যবহার করব? এটা কিন্তু এখান থেকে অ্যাডমিশন এবং এমসিকিউতে অনেক প্রশ্ন আসে, তোমরা অবশ্যই ভালো মতো বুঝে নেবে শিক্ষার্থী। দেখো, আমি এখানে কয়েকটা জিনিস লিখেছি, তোমরাও একটু ভালো মতো খেয়াল করবে যে নিম্নমুখী মূল্যস্তরের ক্ষেত্রে, অর্থাৎ মালের দাম যখন কমতে থাকে, তখন ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড পদ্ধতি করা খুবই বেশি উপযোগী। আবার যখন মূল্যস্তর ঊর্ধ্বমুখী হবে, তখন লাস্ট ইন ফার্স্ট আউট মানে পদ্ধতিটা ব্যবহার করা সবচাইতে ভালো। ঠিক আছে, এখন কেন ভালো আর কেন কম, এটা আমরা কিন্তু একটা উদাহরণের মাধ্যমে আমরা খেয়াল করতে পারি। কেননা আমরা জানি যে তুমি ফিফো মেথড ইউজ করো আর লিফো মেথড ইউজ করো, এর কিন্তু অ্যাকচুয়াল প্রভাব পড়বে তোমার কোথায়? সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে। আর আমরা জানি যে সমাপনী মজুত পণ্য কিন্তু একটা কি ফ্যাক্টর, কিসের জন্য? যে আমাদের প্রফিট অ্যান্ড লস ডিটারমাইন করার জন্য এবং উদ্বৃত্তপত্রে সম্পত্তির দিকে ব্যবহার করার জন্য। ঠিক আছে, সো আমাদেরকে এমন পদ্ধতি প্রয়োগ করতে হবে যে পদ্ধতিতে সমাপনী মানে মজুত পণ্যের মূল্য কম দেখাবে। আর যদি সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখায়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়, তাহলে মোট লাভ কমে যাবে। আর লাভ যদি কমে যায়, তাহলে আমাদের ওই যে মুনাফা হবে তার উপর বা আয় হবে তার উপর করও কিন্তু কম দিতে হবে। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে, আমরা সকলে জানি অ্যাকাউন্টিং এ একটা রক্ষণশীলতার নীতি আছে। রক্ষণশীলতা নীতির কথা হচ্ছে যে যখন তুমি ওই যে লোয়ার অফ কস্ট অর মার্কেট প্রাইস, ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে যেটি কম, অর্থাৎ আমাদের মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে সবসময় এলসিএম ব্যবহার করে থাকি আমরা, লোয়ার অফ কস্ট অর মার্কেট প্রাইস, ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে যেটি কম। এখন সমাপনী মজুত পণ্যের মূল্য যদি দেখা যায় যে তুমি মনে করো যে ক্রমবর্ধমান, এরকম সাপোজ ক্রমবর্ধমান, মনে করো যে আমি একটু মিশিয়ে দিই, আমাদের মূল্যস্তর সাপোজ 20 টাকা, 20 টাকা, তারপরে 30 টাকা, তারপরে মনে করো 40 টাকা, এরকম মনে করো মূল্যস্তর। এই 20 টাকা, 30 টাকা, 40 টাকা, তার মানে কি তোমার এখানে কি হচ্ছে যে মূল্যস্তরটা কি ক্রমবর্ধমান, কি হচ্ছে ক্রমবর্ধমান, মানে বর্ধিষ্ণু, একের পর দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ইউজ করো, তাহলে দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি, প্রথমকার পণ্য তুমি আগে আগে বিক্রি করে দিবা। তার মানে প্রথমে তুমি 20 টাকার পণ্য বিক্রি করলা, ওকে,
তারপরে 30 টাকার পণ্য বিক্রি করলে, ঠিক আছে, তাহলে তোমার হাতে মজুদ পণ্য যেটা থাকবে সেটার দাম কত? 40 টাকা। সেটার দাম কত? 40 টাকা। তার মানে মজুদ পণ্য তুমি বেশি দামে এখানে হিসাব নিকাশ করছো। তাহলে মজুদ পণ্যের দাম যদি বেশি হয় তাহলে কি ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি নেওয়ার কথা ছিল আমাদের, তাহলে এটা তো বেশি হয়ে গেল। এই জন্য এই পদ্ধতিতে যখন ক্রমবর্ধমান বাজার হয় তখন কিন্তু আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটা ব্যবহার করতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে এই মজুদ পণ্যের দাম তখন বেশি দেখায়, আর মজুদ পণ্যের দাম বেশি দেখানোর ক্ষেত্রে কি সমস্যা সেটা আমি একটু আগে বলেছি, যে একটা রক্ষণশীলতার বাধা, যে সমাপনী মজুদ পণ্যের দাম সবসময় ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি প্রয়োগ করতে হবে, এটা রক্ষণশীলতা। আর 2 নাম্বার কথা হচ্ছে এই মজুদ পণ্যের দাম যত বেশি হবে তত বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে, আর বিক্রিত পণ্যের ব্যয় কম হলেই মোট লাভ আমাদের বেশি হবে, আর মোট লাভ বেশি হলে আয়ের উপর করও দিতে হবে বেশি। এই জন্য কিন্তু আমরা ক্রমবর্ধমান মূল্য স্তরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, আমরা ফিফো মেথড ইউজ করি না, আমরা লিফো মেথড ইউজ করি। কেন? দেখো, লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে কি আগে আমরা এই 40 টাকার পণ্য আগে বিক্রি করে দিব, তারপরে বিক্রি করব 30 টাকার পণ্য বিক্রি করে দিব। তাহলে তোমার হাতে যেটা থাকবে কত টাকার পণ্য? এই যে 20 টাকার পণ্য থাকবে। তার মানে কি এখানে সমাপনী মজুদ পণ্যের দাম তোমার নিশ্চয়ই কমে যাচ্ছে। ওই যে আমার রক্ষণশীলতার বাধাও এখানে মেট আপ হয়ে যাচ্ছে। কেননা বলেছিল যে মজুদ পণ্যের মধ্যে লোয়ার অফ কস্ট আর মার্কেট প্রাইস, ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে যেটি কম, তাহলে এটাই তো কম। 40 টাকা ছিল এখন বাজার মূল্য, এখন সেটার আমার ক্রয় মূল্য ছিল একটার 20 টাকা, তাহলে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম এটা একটা ফলো করলাম। 2 নাম্বার কথা হচ্ছে যে যখনই তুমি সমাপনী মজুদ পণ্যের দাম কম হবে তখনই তোমার বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, আর বিক্রিত পণ্যের ব্যয় যত বেশি হবে তত তোমার কি হবে, তোমার হচ্ছে মোট লাভ কমে যাবে, আর মোট লাভ কমে যাওয়া মানে তোমার আয় করও কি কম দিতে হবে। এটা হচ্ছে নেক্সট কারণ। সো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমি লিফো মেথড ইউজ করব নাকি ফিফো মেথড ইউজ করব। এটা অবশ্যই তুমি সেই মেথডটা ইউজ করবে যেই মেথডে সমাপনী মজুদ পণ্যের দাম কম দেখাবে, ফলে আমাদের রক্ষণশীলতার বাধাও দূর করা যাবে, আবার পাশাপাশি আমাদের মুনাফার ক্ষেত্রে বা ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভালো অবস্থানে থাকবো। এই জন্য মজুদ পণ্য যেটাতে কম দেখাবে সেই পদ্ধতিটা আমাদের জন্য উপযোগী। এখন মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমাদের অঙ্কে কিন্তু পদ্ধতির কথা উল্লেখ থাকবে। যদি পদ্ধতির কথা উল্লেখ থাকে তাহলে নো প্রবলেম, আমরা ওই পদ্ধতিতে অঙ্ক করে যাব। কিন্তু যদি পদ্ধতির কথা উল্লেখ না থাকে তখন অবশ্যই তোমাকে মূল্য স্তরের প্রতি খেয়াল রাখতে হবে। যে তুমি দেখবা যে মূল্য স্তরটা কি মনে করো যে মানে আপার লেভেলে আছে, ঊর্ধ্বমুখী হয়ে আছে, নাকি নিম্নমুখী হয়ে আছে। ঊর্ধ্বমুখী হলে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, আর যদি নিম্নমুখী হয় তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো মেথড ইউজ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি মূল্য স্তর উঠানামা করে, মনে করো আজকে একটা 10 টাকা, কালকে 12 টাকা, পরের দিন আবার 11 টাকা, তারপরের দিন 10 টাকা, আবার 14 টাকা, আবার 20 টাকা, এরকম যদি উঠানামা করে তখন কিন্তু আমাদের এই ফিফো বা লিফো পদ্ধতি আমাদের খুব বেশি কার্যকর হবে না। সেক্ষেত্রে আমাদের কার্যকর হবে হচ্ছে এভারেজ পদ্ধতি। মানে সেটা সিম্পল এভারেজ হতে পারে, ওয়েটেড এভারেজও হতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখেছো যে ফিফো এবং লিফো পদ্ধতি কোথায় কোথায় আমরা ইফেক্ট ফেলে। আমি আবারও তোমাদের সুবিধার্থে আমি একটু স্লাইডে দেখিয়ে যাব। তোমরা হয়তো আমার কথা অনেকে খেয়াল করেছো বা করোনি, তোমরা একটু স্লাইডটা খেয়াল করো। নিম্নমুখী মূল্যস্তরে ফিফো পদ্ধতি বেশি কার্যকর, বিকজ এখানে খেয়াল করো আমি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছি। যে মনে করো মজুদের মূল্য 20, 15, 10, তার মানে কি এই যে মূল্য স্তর এটা কি নিম্নমুখী। প্রথমে 20 টাকার পণ্য আছে, তারপরে ওটার দাম হয়েছে 15 টাকা, তারপরে ওটার দাম হয়েছে 10 টাকা, তার মানে এই স্তরটা মূল্য স্তরটাকে নিম্নমুখী। সো নিম্নমুখী মূল্য স্তরে টাকা যদি ফিফো পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে 20 আর 15 টাকার মাল আগে বিক্রি করতে হবে। বিক্রি করলে তোমার মজুদ থাকবে কয় টাকার পণ্য? 10 টাকার পণ্য। তাই মজুদ পণ্যের বা মজুদ মালের মূল্য কি কম থাকবে। এতে কি প্রভাব পড়বে দেখো, মনে করো যে তোমার প্রারম্ভিক মজুদ 30 টাকা আছে, এটা কিন্তু মনে করো বলছি, অন্য কিছু থাকতে পারে, বেশি টাকা থাকে, মানে শুধু কি 30 টাকা থাকে আর অনেক বড় বড় টাকার অ্যামাউন্ট থাকে। তাহলে মনে করো প্রারম্ভিক মজুদ আছে 30 টাকা, তুমি ওই বছরে ক্রয় করেছো 20 টাকা, তাহলে তোমার মোট বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হবে কত? 50 টাকা। এখন এখান থেকে যদি তুমি সমাপনী মজুদ পণ্য আমাদের কত, ওই যে ফিফো মেথড ইউজ করছি, তাহলে কত হবে? 10 টাকা থাকবে। 10 টাকা বাদ দিলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় নিশ্চয়ই বেশি হবে কত? আমাদের এখানে 40 টাকা।
পক্ষান্তরে এই অঙ্কে যদি তুমি আবার লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটা ইউজ করো তাহলে কি হবে দেখো, লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি, তুমি 10 টাকার পণ্য আগে বিক্রি করে দিবা, 15 টাকার পণ্য আগে বিক্রি করে দিবা, বিক্রি করে দিলে তোমার হাতে থাকবে কোনটা 20 টাকার পণ্য, সেক্ষেত্রে দেখো সমাপনী মজুদের দাম হবে কত, 20 টাকা, তাহলে 50 থেকে 20 বাদ দিলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় কত হলো, 30 টাকা। দেখো একটার বিক্রিত পণ্যের ব্যয় একটাতে বেশি হলো, ফিফো মেথডে বেশি আর লিফো মেথডে কম হলো। এই মজুদ পণ্য কম বেশির ফলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ও কম বেশি হয় এবং এর ফলে কিন্তু আমাদের লাভ বা ক্ষতিতেও কম বেশি হয়, কেননা বিক্রিত পণ্যের ব্যয় যত বাড়ে তত কিন্তু আমাদের মোট মুনাফা কমে যায়, আবার বিক্রিত পণ্যের ব্যয় আমাদের যত কমে যাবে আমাদের মোট মুনাফা তত কি হবে, বেড়ে যাবে। আবার একই দেখো ঊর্ধ্বমুখী মূল্য স্তরের ক্ষেত্রে লিফো পদ্ধতি বেশি কার্যকর, কেননা লিফো পদ্ধতি যদি তুমি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ পণ্যের দাম এখানে বেশি দেখানো হবে না, না আমাদের কম দেখানো হবে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বেশি দেখানো হবে। একটু জাস্ট খেয়াল করে দেখো, মনে করো মজুদ পণ্যের দাম 10, 15, 20, এটা কি হলো ঊর্ধ্বমুখী, মানে আস্তে আস্তে দাম কি হচ্ছে, বাড়ছে। এই বাড়ার সময় তুমি যদি লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষের পণ্যটা আগে বিক্রি করে দাও, মনে করো 20 টাকার আগে বিক্রি করলা, 15 টাকা এরপরে বিক্রি করলা, তাহলে তোমার হাতে থাকলো কত, 10 টাকার পণ্য, তাহলে সেক্ষেত্রে তোমার ওই যে সমাপনী মজুদ পণ্য দেখো 10 টাকা যদি মাইনাস করো তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হয় 40 টাকা। পক্ষান্তরে এই ঊর্ধ্বমুখী মূল্য স্তরের ক্ষেত্রে তুমি যদি ফিফো মেথড ইউজ করো, ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আগে কি 10 টাকার পণ্য ইউজ মানে তুমি বিক্রি করে দিবা, তারপরে 15 টাকার পণ্য বিক্রি করে দিবা, তারপরে না তোমার হাতে থাকবে 20 টাকার পণ্য, তাহলে 20 যদি মাইনাস করো তার মানে কি তোমার সমাপনী মজুদ পণ্যের দাম বেশি দেখানো হচ্ছে, আর সমাপনী মজুদ পণ্যের দাম বেশি দেখানো হলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় কমে যাচ্ছে। তো এখানে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে নিম্নমুখী মূল্য স্তরের ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট, বিকজ নিম্নমুখী মূল্য স্তরে ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি ব্যবহার করি তাহলে সমাপনী মজুদ পণ্যের দাম কম হয় আর এর ফলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়। আর ঊর্ধ্বমুখী মূল্য স্তরের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করতে হবে, বিকজ যে এখানে ঊর্ধ্বমুখী মূল্য স্তরের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করলে সমাপনী মজুদ পণ্যের দাম কম হয়, আবার বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়, আর যখনই বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয় তখনই মোট মুনাফা কমে যায়, আর মোট মুনাফা কমলে আমাদের আয়কর কম দিতে হয়, ফলে প্রতিষ্ঠান কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় থাকে। তো যাক, মানে তোমরা নিশ্চয়ই এই ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী মূল্য স্তরের ক্ষেত্রে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন একটা প্রশ্ন, যে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশে যে আর্থিক বাজার বা আমাদের যে বাজার রয়েছে সেই বাজারে বাংলাদেশের মূল্য স্তরের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, লিফো না ফিফো পদ্ধতি? এটা একটা প্রশ্ন রেখে গেলাম যে বাংলাদেশের মূল্য স্তরের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট করব নাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ঊর্ধ্বমুখী মূল্য স্তরের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, নিম্নমুখীর ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যদি বাংলাদেশের মূল্য স্তর যদি নিম্নমুখী হয় তাহলে ফিফো মেথড ইউজ করতে হবে, আর বাংলাদেশের মূল্য স্তর যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে কি হবে, সেখানে লাস্ট ইন ফার্স্ট আউট। সো নরমালি আমরা এখানে দেখি মূল্য স্তর আস্তে আস্তে বাড়ে, তাই এখানে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা অঙ্কের সমাধানে চলে যাব। এই অঙ্কটার আংশিক আমি করে দিব আর বাকি অংশটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। খেয়াল করো, এখানে নিলয় ব্রাদার্সের মে মাসের 1 তারিখে কাঁচামালের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 400 একক 9 টাকা করে, আর মে 27 তারিখ মাল ঘাটতি মানে দেখা গেছে যে তুমি কাগজ অর্থাৎ কাগজে কলমে হিসাব নিকাশ করে যা দেখছো ওই সরাসরি গোডাউনে চলে গেছো, তুমি গোডাউনে গিয়ে একটা একটা করে তুমি মাল গণনা করছো, গুনে দেখছো খাতায় আছে 500 একক কিন্তু গোডাউনে হয়ে আছে 490 একক। তার মানে কি এখানে তোমার 10 একক মাল হয় তোমার চুরি হয়েছে, না হলে তুমি হিসাব রাখতে ভুল করছো, না হলে যে গোডাউন থেকে যে মালটা সরবরাহ করেছে সে কোনো না কোনো ভাবে বেশি মাল দিয়ে দিয়েছে। এই যেভাবে হোক না কেন, অথবা নষ্ট হয়ে যেতে পারে, যেভাবে হোক না কেন মালের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতিকে কিভাবে আমরা ট্রিট করব এটাও কিন্তু আমরা একটু দেখবো। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল রাখো যে আমাদের প্রথমে কি ছিল, আমাদের পণ্যটার প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া ছিল, তারপরে আমাদের পণ্যটার কি কিছু মালের ঘাটতি দেওয়া ছিল 27 তারিখে, আর শেষে দেখো আমাদের কি দেওয়া আছে, মে 2 তারিখে আমরা ক্রয় করেছি 800 একক 10 টাকা করে, মে 5 তারিখে কারখানা ইস্যু মানে মনে রাখবে যে একটা প্রতিষ্ঠানের কাঁচা মালগুলো কিন্তু সবসময় গোডাউনে নিয়ে এসে রাখা হয়। এই গোডাউন থেকে নির্দিষ্ট স্লিপ ব্যবহার করে, স্লিপ মানে কাগজ ব্যবহার করে সেই মালটা, যে কাঁচা মাল থেকে পণ্য তৈরি হবে সেই কাঁচা মালগুলো আমরা কোথায়, আমাদের কারখানায় পাঠাই উৎপাদনের জন্য। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইস্যু। মানে তুমি মাল সবসময় যে বিক্রয় হতে হবে বাইরে এমন কিন্তু না, এমনও তো হতে পারে যে উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের
ক্ষেত্রে পণ্য উৎপাদন করার জন্য কাঁচামালটা নেওয়া হয় তাদের গোডাউন থেকে। তাহলে গোডাউন থেকে যদি কাঁচামাল তুমি কারখানায় ইস্যু করো, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ বিক্রয়, বাট এখানে প্রতিষ্ঠানের অভ্যন্তরে জাস্ট তুমি একটা বিভাগ থেকে মালটা আর একটা বিভাগে ট্রানজিশনের জন্য পাঠিয়ে দিচ্ছ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইস্যু বা নির্গমন। বুঝতে পেরেছো? যেমন তুমি বাইরের কাস্টমারদেরকেও যেমন পণ্য বা র ম্যাটেরিয়ালস বিক্রি করতে পারো, আবার প্রতিষ্ঠান যদি উৎপাদন ধর্মী হয় সেক্ষেত্রে তুমি ওই যে গোডাউন থেকে পণ্য কারখানায় দিতে পারো, কিসের জন্য? উৎপাদন করার জন্য। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। মনে করো এটা একটা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান এবং এখানে একটা বিশাল গোডাউন আছে, সেই গোডাউন থেকে পণ্য প্রতিদিন বা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কারখানায় প্রেরণ করি একটা পূর্ণাঙ্গ বা ফিনিশড প্রোডাক্ট এর জন্য। তো এখানে এরকম দেখো যে কারখানায় ইস্যু করছি বা কারখানায় প্রদান করছি কত? 700 একক পণ্য, কিন্তু কোনো টাকা দেয়া নেই। এরপরে দেখো মে 7 তারিখে সরবরাহকারীকে ফেরত, একটু ভালো মতো খেয়াল করো, সরবরাহকারীকে ফেরত, এর মানে হচ্ছে যে আমরা কি তাহলে এটা কি ফেরত প্রদান করেছি নাকি ফেরত পেয়েছি? এটা হচ্ছে মূল বিষয়। দেখো আমি আবারও বলছি, সরবরাহকারীকে ফেরত, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সরবরাহকারী কারা? যাদের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়ালস বা কাঁচামালটা ক্রয় করি তারা হচ্ছে আমাদের সরবরাহকারী। তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি ক্রয় ফেরত, অর্থাৎ আমি কাঁচামালটা ক্রয় করে নিয়ে এসেছিলাম, এখন কাঁচামালটা কোনো না কোনো কারণে খারাপ, আমি আমার সরবরাহকারীকে ফেরত দিয়েছি। সো এটা হচ্ছে ফেরত প্রদান। একটু ভালো করে খেয়াল রাখবে যে সরবরাহকারীকে ফেরত মানে ফেরত প্রদান, ফেরত প্রদান। এরপরে দেখো এরপরে মের 8 তারিখে দেখো পাশে আমরা দেখতে পাবো ক্রয় করেছি 500 একক 15 টাকা করে, আবার কারখানায় ইস্যু করছি, কারখানায় আবার ইস্যু করছি কত? 800 একক, টাকা দেয়া থাকবে না স্বাভাবিক। আবার মের 25 তারিখে একটু খেয়াল করে দেখো কারখানা হতে ফেরত পাইছি কত? 80 একক। এখন সুপ্রিয় শিক্ষার্থী বলো, কারখানা হতে ফেরত, তাহলে তুমি এটা ফেরত পেয়েছো না ফেরত প্রদান করেছো? এটার বিষয় হচ্ছে তুমি কিন্তু এটা ফেরত পেয়েছো, বিকজ তুমি কারখানাতে কি করেছিলা? একটা পণ্য ওই যে ইস্যু করেছিল, র ম্যাটেরিয়ালস ইস্যু করেছিল মানে বিক্রি করেছিল, ওইখান থেকে পণ্যটা আবার ফেরত এসেছে। তো সরবরাহকারীকে ফেরত, এটা ফেরত প্রদান, আর কারখানা হতে ফেরত, এটা কিন্তু ফেরত প্রাপ্তি। তোমরা এই বিষয়টা একটু ভালো মতো খেয়াল করবে। ওকে, সো আমরা এখান থেকে ক খ গ এর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। দেখো মোট ক্রয়কৃত একক, কোনো ঝামেলা নেই, তুমি যা যা ক্রয় করেছো সেগুলো জাস্ট তুমি এখানে দেখিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আমরা সমাধান করি একে একে। দেখো তাহলে আমাদের এখানে দেখো ক্রয় করেছি, এখানে কয়টা ক্রয় আছে? দেখো আমাদের অঙ্কে দুইটা ক্রয়, একটা 2 তারিখ আর একটা হচ্ছে 8 তারিখে আমরা ক্রয় করেছি। 2 তারিখ এবং 8 তারিখে আমরা ক্রয় করেছি। তাহলে সেক্ষেত্রে দেখো 2 এবং 8 তারিখে যদি ক্রয় করি আমরা, সেক্ষেত্রে দেখো সমাধান করব ক যদি সমাধান করি তাহলে কি চেয়েছে আমাদের? ক্রয়কৃত একক। ওকে, লেখো যে ক্রয়কৃত একক নির্ণয়। তাহলে ক্রয়কৃত একক যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে কি হবে? প্রথমে তোমরা আগে তারিখ দাও, একটু শখ করে করবা, ভালো লাগবে। তারিখ, তারপরে দিবা বিবরণ, তারপরে এখানে তোমরা এখানে একক দর টাকা এগুলো দিতে পারো, নো প্রবলেম। তারিখ দাও, বিবরণ দাও, এখানে একক দর আর কি টাকা। এই তো দেখো আমরা ক্রয় করেছি মের 2 তারিখ। ওকে, মের 2 তারিখ। বিবরণ কি? আসলে অ্যাকচুয়ালি ক্রয় করেছি, ক্রয় করেছি কত একক? দেখো ক্রয় করেছি 800 একক। 800 একক কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে মোট টাকা কত হবে? 8000 টাকা। ক্রয় করেছি 800 একক 10 টাকা করে, তাহলে কত হলো? 8000 টাকা। এরপরে দেখো আমি আবার ক্রয় করেছি কত? মের 8 তারিখ। দেখো আবারও ক্রয় করেছি কত একক? ক্রয় করেছি 500 একক। ওকে, 500 একক ক্রয় করেছি। 500 একক ক্রয় করেছি কয় টাকা করে? 15 টাকা করে। তাহলে 5 15 75, তাহলে 7500। তাহলে তোমার মোট ক্রয়কৃত একক বলেছে, কিন্তু মোট ক্রয়কৃত, একটু ভালো করে খেয়াল রাখবে সুপ্রিয় শিক্ষার্থী, নিট ক্রয় কিন্তু চাইনি। যদি নিট ক্রয় থাকে তাহলে কিন্তু ক্রয় থেকে ক্রয় ফেরত গুলো মাইনাস হবে, বাট এখানে বলেছে মোট ক্রয়কৃত একক। জাস্ট আমরা দুটো ক্রয়, যতগুলো ক্রয় হবে সবগুলো ক্রয় যোগ করে দিব। তাহলে এখানে কত হলো? 8 5 1300 একক। মোট ক্রয় 1300 একক, আর মোট কত টাকার? 15500 টাকার পণ্য। ওকে, সো আমাদের মোট ক্রয় 1300 একক,
আর 15,500 টাকা। এটা কিন্তু মোট বলেছে, যদি মোট না বলে নিট বলতো তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস করে দিতাম, মাইনাস মে 7 তারিখে সরবরাহকারীকে ফেরত দিছি 100 একক, ওইটা কিন্তু ওইটার টাকাটা কিন্তু এখানে আমরা মাইনাস করে দিতাম। ঠিক আছে, কিন্তু আমাদের নিট ক্রয় এখানে বলেনি, মোট ক্রয় বলেছে, আমরা অঙ্ক সমাধান করে দিয়েছি। সো ক নাম্বার হয়েছে। খ নাম্বার যদি যাই তাহলে আমরা দেখবো যে ফিফো পদ্ধতিতে একটি স্টোর লেজার বা মাল খতিয়ান তৈরি করো। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। দেখো মে 2 তারিখে ক্রয় করেছিল 800 একক 10 টাকা করে 8,000 টাকা, মের 8 তারিখে আবারও ক্রয় করেছি 500 একক 15 টাকা, তাহলে কত হলো 7,500 টাকা। তাহলে মোট 1300 একক, মোট টাকা কত 15,500 একক। চলবে নাকি শেষ? ও ওকে, আচ্ছা তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের হচ্ছে কারেন্ট চলে গেছে। তো এখানে মূল বিষয় হচ্ছে খ নাম্বার যখন অঙ্কটা করব আমরা একটু খেয়াল করো যে খ নাম্বারে বলেছিল যে ফিফো পদ্ধতিতে স্টোর লেজার তৈরি করো বা মাল খতিয়ান তৈরি করো। কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতি। তো তোমরা আগের অঙ্ক এই অঙ্ক একই, বাট দুটো জায়গাতে তোমরা একটু সমস্যা ফিল করবা। একটা হচ্ছে ওই 2 ফেরতের ক্ষেত্রে, যে সরবরাহকারীকে ফেরত দিব কিন্তু রেট দেয়া নেই, আবার কারখানায় ইস্যু করেছি ওটারও কিন্তু রেট দেয়া নেই। তাহলে এই রেটের ক্ষেত্রে মনে রাখবা যে ক্রয় ফেরত যদি হয় তাহলে সর্বশেষ ক্রয়ের রেটে, ভালো করে শোনো, যদি ক্রয় ফেরত হয় তাহলে সর্বশেষ ক্রয়ের রেটে ফেরত দিবে। আর যদি আমাদের মনে করো যে ফেরত পাই, মানে ইস্যু করেছি ফেরত পেলাম, বা বিক্রয় ফেরত যদি হয়, সেক্ষেত্রে আমরা সর্বশেষ ইস্যুর রেটটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি কি বললাম দেখো, আমি আবারও বলছি যে যদি ক্রয় ফেরত হয় তাহলে সর্বশেষ ক্রয়ের রেটে, আর যদি বিক্রয় ফেরত হয় তাহলে সর্বশেষ ইস্যুর রেটে, বা যদি ফেরত পাও তাহলে সর্বশেষ ইস্যুর রেটে তোমাকে দেখিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। এছাড়াও দেখো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ঘাটতি হলে তোমরা কি করবা? ঘাটতি অলওয়েজ আমাদের নির্গমনের ঘরে দিতে হবে। আর নির্গমনের ঘরে দিয়ে, নির্গমন মানে কি ইস্যু করে দিয়ে তুমি যে মেথডে ইস্যু করছা সেই মেথডটা, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে মেথডে তুমি ইস্যু করবা সেইভাবে তুমি ওইটার টাকাটা বসিয়ে দিবা। ঠিক আছে, ঘাটতির অংশটা, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে, আমরা ক্লাসটা এখানে শেষ করব। তোমরা বাসায় অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করবে যে ফিফো এবং লিফো পদ্ধতিতে আমাদের কোথাও কোনো ঝামেলা হবে না। আগের অঙ্ক একই, বাট শুধু ঝামেলা হবে সরবরাহকারীকে ফেরত আর হচ্ছে কারখানা হতে ফেরত। আমি বললাম সরবরাহকারীকে ফেরত 100 একক, এটা সবসময় ওই সর্বশেষ ক্রয়ের রেট, দেখো 10 টাকা করে ছিল, ওই 10 টাকা রেটে তুমি ফেরত দিবা। আর যখন তুমি ওই যে কারখানা হতে ফেরত পাবা 80 একক, তখন সর্বশেষ ইস্যুর রেট, অর্থাৎ 15 তারিখে তুমি যে রেটে করবা সেই রেটে কিন্তু তোমাকে ফেরত নিতে হবে। আর ঘাটতির ক্ষেত্রে তোমাদেরকে সবসময় ফলো করতে হবে যে তুমি যে নিয়ম, যেমন এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট করছো, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে মাল ইস্যু করলে যেভাবে তোমাকে হিসাব নিকাশ করতে হতো ঠিক সেইভাবে তুমি এখানে হিসাব নিকাশটা করবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, সো আমরা আর ক্লাসটা না গাই, আমাদের বিদ্যুৎ চলে গেছে। সো আন্তরিকভাবে দুঃখিত, অঙ্কটা সমাধান করে দিতে পারলাম না। যদি আবারও সুযোগ আসে তাহলে আমরা আবারও অনলাইন ক্লাসে এসে অঙ্কটা সমাধান করব, অথবা আমরা ক্লাসরুমে অঙ্কটা সমাধান করব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।